সংস্কার আগে নাকি নির্বাচন তার সিদ্ধান্ত নেবে এদেশের মানুষ, এমনটা জানালেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস। আওয়ামী লীগের জন্য এটা বড় ধরনের একটা দুঃসংবাদ বলা যেতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনাকে বিগত 10 মাসে বাংলাদেশে কারাগারে আনা এখনো পর্যন্ত সম্ভব না হলেও তবে সরাসরি তাদের বিচার কার্যক্রম শুরু করেছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি আপিল বিভাগ থেকে লাইভ সম্প্রচার করা হচ্ছে শেখ হাসিনার বিচারের রায় কার্যাদি। এদিকে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জাতিসংঘ বিশাল বিবৃতি জানিয়েছে অতি দ্রুত শেখ হাসিনাকে গ্রেফতার করে কাঠগড়ায় দাঁড়িয়ে সেই বিচার সরাসরি প্রক্রিয়া করার জন্য এবং বিশ্ববাসীকে দেখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র। আসুন সর্বশেষে বিষয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আওয়ামী লীগের জন্য এটা বড় ধরনের একটা দুঃসংবাদ বলা যেতে পারে, কারণ নতুন একটা বক্তব্য সামনে এসেছে। বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে প্রতিষ্ঠান, এটার একটা শাখা বাংলাদেশে এখানে খুলতে যাচ্ছে। তারা একটা কার্যালয় এখানে খুলবে, ভালো কথা। তো আজকে বেশ কিছু ইস্যুতে জাতিসংঘ বক্তব্য দিয়েছে। আর জাতিসংঘের যিনি এখানে আবাসিক সমন্বয়ক আছেন গোয়েন লুইস, তিনি যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে আওয়ামী লীগের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ এখানে অপেক্ষা করছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে বলছেন জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটার আসলে কতটুকু বেইল আছে। শক্তের ভক্ত নরমের জম। আচ্ছা, এখন কেন এতগুলা কথা আসুন। জাতিসংঘ বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। আমরা এতদিন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে এটাই বুঝতাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের নিবন্ধন আছে, যাদের নির্বাচন করার সক্ষমতা আছে, যোগ্যতা আছে, যাদের দলীয় নেতাকর্মী আছে বা একটা বড় ধরনের কি বলা হয় যে টিম আছে, তারা নির্বাচন করবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য, এরকম একটা ভাবছেই আমরা এতদিন সবাই। তো যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে এর আগে জাতিসংঘ, তখন সবাই ভাবছে যে জাতিসংঘ চায় আওয়ামী লীগও নির্বাচনে আসুক বা আগামী নির্বাচনটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম যারাই আছে সবাইকে নিয়ে এই সরকার আয়োজন করুক। কিন্তু আজকে জাতিসংঘের এই আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয়, সব জনগণের অন্তর্ভুক্তি। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন বিএনপিকে বাদ দিয়া আমি ডামি বা বিভিন্ন নির্বাচন করার সমর্থন পাইছে, জাতিসংঘেরও সমর্থন পাইছে। এবার বুঝছেন তো কোন সিস্টেমে পাইছে। জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে বিএনপিকে ছাড়াও যে নির্বাচন আওয়ামী লীগ করছে, যে ডামি প্রার্থী দিয়া, সেটাও কিন্তু তখন অ্যাকসেপ্ট হয়ে গেছিল। তো কোন সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে? ওই একই সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে, যেটা এখন তারা এখানে পুনর্ব্যক্ত করছে। তারা বলছে যে সব জনগণের অন্তর্ভুক্তি হিসাবে তারা দেখে, রাজনৈতিক দলের না। অনেকে নির্বাচনে আসতে পারে, নাও আসতে পারে। জাতিসংঘের কাছে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায়। আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস তিনি এই বক্তব্য দিয়েছেন। এ সময় আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়েও তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তিনি বলছেন এই প্রশ্ন আমার নয়, এটা আমার জন্য না, এটা সরকারের বিষয়। পারিপার্শ্বিক অবস্থা দেখে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা রাজনৈতিক সিদ্ধান্তের উপর আপনার নির্ভর করছে। আর আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী, তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার এবং জনগণ ঠিক করবে। এ ব্যাপারেও জাতিসংঘ কোনো হস্তক্ষেপ করবে না। জাতিসংঘ বর্তমান সরকারের সংস্কারের উদ্যোগকেও সমর্থন করে, তবে কোন কোন বিষয়ে সংস্কার করা হবে সেটাও সরকারের নিজস্ব সিদ্ধান্ত। জাতিসংঘ আগে নির্বাচন চায় না আগে সংস্কার চায়, এ বিষয়ে তার বক্তব্য এটাও আমাদের বিষয় না, এটাও সরকার এবং জনগণের বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বক্তব্যটা শুনে অনেকে মন খারাপ করছেন, জাতিসংঘের গালাগালি করতেছেন, কিন্তু জাতিসংঘের চরিত্র এটাই ছিল বিগত নির্বাচনেও, 24 নির্বাচনে।
কারণ তখন তো বিএনপি আসে নাই। তো সরকার করছে কি, সারা পৃথিবীতে দেখাচ্ছে যে দেখো আমরা তো ডাকতেছি, তারা আসতেছে না। জনগণ ভোট দেওয়ার জন্য একক প্রার্থীর বিরুদ্ধে আরেকটা অপশন পাইছে, ডামি। তো সেই ডামিরে ভোট দিছে, পৃথিবী দেখছে ভোট হয়েছে, ভোটের একটা পার্সেন্টেজ সরকার প্রকাশ করছে, সেখান থেকে সরকার গঠন হয়েছে, ম্যান্ডেটও নিয়ে আবার রাষ্ট্র চালাইতে শুরু করছিল। এরপরে পতন হয়েছে জনগণের হাতে আলাদা। তো একই জিনিস এখন, যেটা আওয়ামী লীগের সময় বিএনপির উপর দিয়ে যাইতো যে ঝড়টা, এটা এখন আওয়ামী লীগের উপরে আবার ফিরে আসছে। ভালো থাকুন দর্শক। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। শেখ হাসিনার বিষয়ে বর্তমান বাংলাদেশ, জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। এই অবস্থা থেকে কি এবার শেখ হাসিনা পালাতে পারবে? ভারত সরকার কি বাঁচাতে পারবে হাসিনাকে? বিস্তারিত রিপোর্টে। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকের অতিথি ঢাকায় জাতিসংঘের মিশন প্রধান গোয়েন লুইস। বক্তব্যের শুরুতে বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা বলেন তিনি। প্রশ্নোত্তর পর্বে আসে বহুল আলোচিত মানবিক করিডর প্রসঙ্গ। এ নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন। মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে। এটি নিয়ে এখনো কোনো আলোচনা আমাদের সাথে হয়নি। জাতিসংঘ নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে উল্লেখ করে গোয়েন লুইস আশা করেন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে ভোট। নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ। অংশগ্রহণ মানে সমাজের সব শ্রেণী পেশার মানুষের ভোট দেওয়ার সুযোগ। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথা বলেছিল। এ অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সংস্থাটির ভাবনা জানতে চান সাংবাদিকরা। আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছিলাম, কারণ সব দলের অংশগ্রহণ অনেক সময় অস্থিরতা প্রতিরোধে সহায়ক, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে হবে। সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এ দেশে বিদ্যমান বাস্তবতায় বুঝতে হবে, এবং এটা সরকারের খুবই রাজনৈতিক সিদ্ধান্ত। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত। গোয়েন জানান, সরকারের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন গোয়েন লুইস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারতে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিশেষ করে শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা মাঝে মধ্যেই মিডিয়াতে এসে যখন কোনো কথা বলছেন, অমনি সেই কথাগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। শেখ হাসিনা টেলিফোনে কার সঙ্গে কথা বললেন সেটি নিয়ে বাংলাদেশের মানুষ খুবই মাতামাতি করছে। বহুদিন পর জনাব ওবায়দুল কাদের তিনি আবির্ভূত হলেন, এবং দুটো গণমাধ্যমের সঙ্গে, একটা ভারতীয় এবং আর একটা কানাডার। সেখানে তিনি তার মতো কথা বললেন, সারা বাংলাদেশ তাকে নিয়ে উত্তেজিত। আওয়ামী লীগের একজন মন্ত্রী জনাব সমরেজল করিম, তিনি ইংল্যান্ডে বসে একটা বক্তব্য দিলেন কিভাবে তিনি বাংলাদেশ ছেড়েছেন, এবং তার সেই বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল, পক্ষে বিপক্ষে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা আলোচনা করছি, শুনছি। এর বাইরে জনাব মহিবুল হাসান চৌধুরী তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, মানুষ শুনছে। এবং সর্বশেষ যেটা, সেটা হলো জনাব আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তো কামাল সাহেব একটি সাক্ষাৎকার দিয়েছেন একজন সাংবাদিককে, ভারতীয় সাংবাদিক। এটিকে অনেকটা পডকাস্ট, মানে ওনার কোনো ভিডিও ফুটেজ ছিল না, উনি অডিও ফুটেজে কথা বলছেন, ভয়েসে কথা বলেছেন। কিন্তু তার সেই ভয়েস নিয়েও বাংলাদেশে যথেষ্ট আলোচনা হচ্ছে, এবং খুবই যাকে বলা হয় গুরুত্বের সঙ্গে সে সকল আলোচনা সরকারি মহলে, বেসরকারি মহলে এবং একই সঙ্গে জনগণের মধ্যে আলোচিত হচ্ছে। জনাব আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ, বিশ্বস্ত এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন ব্যক্তি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে
তাকে কেউ কখনো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে রাগ হতে দেখেননি। কখনো তিনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেননি। তারপরে ওই চেয়ারে বসলে মানুষের রাগে চোখ দুটো গোলগাল হয়ে যায়, হাত উঁচু হয়ে যায়, যাকে তাকে হুমকি ধামকি দেওয়া অভ্যাসে পরিণত হয়ে যায়। তো সেই জায়গাগুলোতে তিনি ছিলেন একেবারে ধীর স্থির শান্ত। তার বাসভবনটি ধানমন্ডিতে, সরকারি বাসভবন। সেই বাসভবনে সবাই যেতেন, সারা রাত সেখানে মেলা বসত। প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্বগুলো দিতেন, বিশেষ করে হেফাজত থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলার সাথে সম্পৃক্ত যে সকল বিষয়াদি রয়েছে, সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, যা কিছু দায়িত্ব দিতেন, তিনি সারা রাত জেগে জেগে সেখানে তিনি তাদের সঙ্গে সেই বৈঠক করতেন এবং সবাই মোরাললেস তার ব্যাপারে খুশি ছিলেন। একদিন দেখলাম যে রাত 2টোর সময় দেখা করার জন্য হেফাজত ইসলামী বাংলাদেশের অনেক নেতা তারা তার বাড়ির সামনে অপেক্ষা করছেন এবং খুশি মনে। এরপর আবার দেখলাম যে তাবলিগ জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দল বেঁধে অফিসে যাচ্ছেন, আবার অনেকে দল বেঁধে তার বাসায় যাচ্ছেন। তো দল বেঁধে বাসায় যাচ্ছেন এবং কথা বলতে 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 দেখা গেল যে অনেক রাত হয়ে যায়। তো অনেক রাত হওয়ার পরেও কিন্তু তিনি ধৈর্যহারা হননি কারোর প্রতি। তারপর পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা তো সেখানে নিজেদের বাড়িঘরই বানিয়ে ফেলেছিলেন, সেখানে যেতেন। তো মোরাললেস এরকম একটা মন্ত্রণালয় তিনি সুদীর্ঘকাল চালিয়েছেন। সেখানে ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনিয়ম তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত আসেনি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।